হ্যালো। হাই। সিঙ্গাপুরের সেরা পর্যটন কেন্দ্রের মধ্যে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন অন্যতম। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগের মাধ্যমে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের কিছু অংশ আমি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। পুরোটা দেখানো সম্ভব না, কারণ এরিয়াটা অনেক বড় আর আমাদের হাতে তেমন একটা সময় ছিল না। তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। দুপুরে লাঞ্চ শেষ করে শেষ বিকেলের কিছুটা আগে আমরা বের হয়ে পড়লাম সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার জন্য। গার্ডেনে পৌঁছাতে আমাদের তেমন একটা সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছি। আর আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এখানে ঢোকার জন্য কোনো ধরনের এন্ট্রি ফি নেই, সবার জন্য উন্মুক্ত। এত বিশাল একটা জায়গা আর এত সুন্দরভাবে সাজানো একটা জায়গাও কিভাবে এন্ট্রি ফি না থাকতে পারে সেটা দেখে আসলে আমরা একটু অবাক হলাম। কারণ আমাদের বাংলাদেশে তো বোটানিক্যাল গার্ডেন বলেন বা জু বলেন, যে কোনো পর্যটন কেন্দ্রে ঢোকার আগে অবশ্যই এন্ট্রি ফি দিতে হয়। তো সেদিক থেকে আমাদের কাছে এটা একটু অবাকই লেগেছে। গেট থেকে ঢোকার সাথে সাথে পাখিদের কিচিরমিচির, সেই সাথে গাছপালা আর ঝর্ণার পানির আওয়াজ আমাদের কানে এসে লাগছিল। এরপর আমাদের চোখে সুন্দর একটা নেম প্লেট চোখে পড়ে, যেটা কিনা এখানকার খুবই ঐতিহ্যপূর্ণ। এই বোটানিক্যাল গার্ডেনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে 2015-এর 4 জুলাই কিন্তু স্বীকৃতি পায়। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন দেখলাম। এখানে পেট নিয়ে ওনারা একটা জিনিস মেনশন করে দিয়েছে, যেহেতু ফরেনাররা অনেক বেশি পেট লাভার হয়, তো পোষা পশু পাখি নিয়ে ঢুকলেও যাতে তারা কোনোভাবে জায়গাটা নোংরা না করে সেই ব্যাপারে খুব ভালোভাবেই মেনশন করে দিয়েছে। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের যাত্রা শুরু হয় 1859 সালে। এই স্থানটি সিঙ্গাপুরের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, আর এটা অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা স্থান। বলতে বলতে আমাদের সামনে থেকে কিন্তু একজন তার পোষা 2টা কুকুর নিয়ে ঢুকলো। আর অবশ্যই কুকুরের গলায় বেল্ট থাকতে হবে, একবারে ছেড়ে দেওয়া যাবে না। তো এভাবে অনেক ফরেনারের হাতে আমরা কুকুর দেখেছি, সবগুলোই কিন্তু বেল্ট দিয়ে হাতে লক করা ছিল। তো যাই হোক, যেহেতু ফরেনাররা অনেক বেশি পেট লাভার, তারা এইসব জায়গায় তাদের পশু পাখি নিয়ে ঘুরতে আসে। এই তো ঢোকার পরপরই এরকম ছোট ছোট ঝর্ণা চোখে পড়লো, যেটা খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানকার পরিবেশটা খুবই শান্ত ছিল, যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে মুরগি, যেটা আমাদের দেশে অহরহই আমরা দেখতে পাই। তো সিঙ্গাপুরে গিয়েও যে এই জিনিসটা দেখতে পাবো, এটা আমি আসলে ভাবিনি। এই গার্ডেনটি 82 হেক্টর মানে প্রায় 200 একর জমি নিয়ে বিস্তৃত। তাহলে বুঝতেই পারছেন এই এলাকাটা কতটা বড়। আর পুরোটা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব না। যদি আমরা সকালের দিকে আসতাম, সারাটা দিন এখানে দিতাম, তাহলে হয়তো বা পুরোটা শেষ করতে পারতাম। আর এখানে একটা কৃত্রিম ঝর্ণার মতো দেখলাম। অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু দেখেছি এখনও চোখে লেগে আছে এর সৌন্দর্য। আর এখানে ফরেনাররা দেখলাম হাঁটতে এসেছে, কেউ বা দৌড়াচ্ছে। মানে বিকেলবেলা অনেকে এখানে এক্সারসাইজ করতে আসে। যেহেতু এটাতে কোনো ধরনের এন্ট্রি ফ্রি নেই, একদমই উন্মুক্ত, তো যে কেউ চাইলে এখানে হাঁটাহাঁটি করার জন্য আসতে পারে। এখানে পুরনো অনেক গাছপালা দেখলাম, যেটার বয়স হয়তো বা 100 বছরের বেশি। তো তার মধ্যে একটা পরিচিত গাছ আমাদের চোখে পড়েছে, আর সেটা কি বলুন তো, আমাদের দেশের ডুমুর গাছ। তো শুধুমাত্র এই গাছটাই আমরা দেখে চিনতে পেরেছি। অনেক গাছপালা দেখেছি, তার মধ্যে ভাবছিলাম যে আমরা আসলে কোন কোন গাছটা চিনতে পারি বা কোনটা আমাদের বাংলাদেশেও আছে। তার মধ্যে দেখলাম এই একটা গাছই কমন পড়েছে। তো দেখেন কি পরিমাণে ডুমুর হয়ে আছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গা আবিষ্কার করি, যেখান থেকে একটা সরু রাস্তা একদম উপরের দিকে চলে গেছে, মানে পাহাড়ের দিকে উঠে গেছে। আর এই রাস্তাটাতে কোনো ধরনের পশু পাখি নেওয়া যাবে না, কোনো ধরনের স্মোক করা যাবে না। আর এই রাস্তাটা দেখে এত ভয় লাগছিল। যত উপরের দিকে যাচ্ছি তত জঙ্গলের পরিমাণ বেড়ে যাচ্ছে।
মানে একদম গহীন জঙ্গল যেটাকে বলে। দেখেন সামনের অবস্থাটা। এখানে দিনের বেলাতেই যেতে ভয় লাগছে, আর যেহেতু একটু পরেই সন্ধ্যা চলে আসবে, তো আমরা বেশিটা উপরে যাইনি। এই রাস্তা ধরে সামনে এগোলে যে কি আছে তাও আমরা জানি না, আর এটা যে কত দূর পর্যন্ত গেছে তারও কোনো ধারণা নেই আমাদের। যদি সময় থাকতো তাহলে হয়তো বা আরও অনেকটা দূর যেয়ে দেখতাম যে আসলে উপরে কি আছে, কি এমন সৌন্দর্য। যেহেতু বাগানের মধ্যে থেকে এরকম টানা একটা রাস্তা, গা ছমছমে একটা পরিবেশ, যার জন্য আর বেশি দূরে যাইনি। তো যাই হোক, এখন হচ্ছে আবার এই সিঁড়িটা ধরেই নিচে নামবো। এটা একটা পাহাড়ের মতো, আর সেই পাহাড়ের গায়ে হচ্ছে এরকম খাঁজ কেটে বড় একটা রাস্তা বানানো। তো তারপর এখন আমরা বাকিটাও ঘুরে দেখব যে এই বোটানিক্যাল গার্ডেনে আর কি কি সৌন্দর্য আছে। শেষ বিকেলের সূর্যটাও জাগান দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে। আর এখানে ঘাসগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন একটা সবুজ রঙের চাদর বিছিয়ে রেখেছে। এই সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে বোঝানোর কোনো উপায় নেই, ফোনে আর কতটুকুই বা বোঝানো যায়। তো এই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছে। চারদিকটা এত সুন্দর, এত পরিমাণে গাছপালা, আর এত সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এরকম বসার জন্য সুন্দরভাবে সিটও বানিয়ে রেখেছে। তো সব কিছু মিলে আসলে অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা। এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 10,000-এরও বেশি উদ্ভিদ আছে, আর এখানে প্রতি বছর প্রায় 4.5 মিলিয়ন দর্শনার্থী এখানে ভিজিট করে। তাহলে বুঝতেই পারছেন কত মানুষ প্রতি বছর এই জায়গাটা ভিজিট করার জন্য আসে। এরপর চলে আসলাম সিঙ্গাপুর ন্যাশনাল অর্কিড গার্ডেনের সামনে। আর একটা জিনিস জানলে অবাক হবেন, এখানে প্রায় 1200-এরও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে, আর 2000-এর মতো আছে হাইব্রিড অর্কিড গাছ। এই অর্কিড গার্ডেনটা কিন্তু সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের একটা প্রধান অংশ বলা হয়। এই জায়গাটা সব থেকে বেশি কালারফুল ছিল, আর এত রঙের অর্কিড গাছ আমি এর আগে একসাথে কখনো দেখিনি। তো এরপর আমরা যাব জিঞ্জার গার্ডেনের দিকে। এই জিঞ্জার গার্ডেনটাও কিন্তু বোটানিক্যাল গার্ডেনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। মানে এই বোটানিক্যাল গার্ডেনকে কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে এই অর্কিড গার্ডেনটা বলতে গেলে প্রধান অংশ। এই বোটানিক্যাল গার্ডেনে হাজার হাজার উদ্ভিদের পাশাপাশি আপনার চোখে যেটা বেশি ধরা পড়বে সেটা হচ্ছে এরকম পানির ছোট ছোট লেক। আর এই লেকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এটাই হচ্ছে জিঞ্জার গার্ডেন, যেখানে অনেক ধরনের জিঞ্জারের প্রজাতি আছে একই সাথে। আর সাথে সাথে এরকম পাথরের খাঁজ কেটে কৃত্রিম ঝর্ণা বানানো হয়েছে দর্শনার্থীদের জন্য, যেটা এখানকার সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। এই গার্ডেনটাকে সাজানোর জন্য আসলে কোনো কিছুরই কমতি তারা রাখেনি। এই যে দেখেন, বললাম না লেকের মধ্যে অনেক ধরনের মাছ আছে। এই যে দেখেন, অনেক অনেক মাছ ছিল এখানে। আমরা এ পর্যন্ত যতটুকু জায়গা ঘুরে এসেছি তার মধ্যে এই ঝর্ণাটাই সব থেকে বড় লেগেছে আমাদের কাছে। এর আগে অনেকগুলো ছোট ছোট ঝর্ণা চোখে পড়েছে, তো তার মধ্যে এটাই মনে হলো সব থেকে বড়। আর এটা কি কৃত্রিম ঝর্ণা নাকি ন্যাচারাল সেটা আমরা জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। আচ্ছা, এখন আপনাদের সাথে এই বোটানিক্যাল গার্ডেনের একটু সময়সীমাটা শেয়ার করি। এই বোটানিক্যাল গার্ডেনটা প্রতিদিন ভোর 5টার সময় ওপেন হয়, আর রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকে। তো আপনারা কিন্তু এই সময়ের মধ্যে ভিজিট করতে পারবেন। তো এটা কিন্তু অনেক লং টাইম, সেই ভোর 5টা থেকে রাত 12টা, এটা আসলে অনেক বেশি সময়।
আর যেহেতু অনেক বড় এরিয়া, যার জন্য সময়সীমাটাও একটু বেশিই দেওয়া হয়েছে। এই গার্ডেনে অর্কিড গার্ডেনের পাশাপাশি ল্যান্ডস্কেপ, ভবন, তারপর হচ্ছে আরও 44টি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, যার জন্য এই প্লেসটা সিঙ্গাপুরে অনেক বেশি ফেমাস। আমরা শুনেছি রাতের বেলাও নাকি এই গার্ডেনটা আরও বেশি সুন্দর লাগে, যেহেতু এখানে কিছু দূর পরপরই সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর যেহেতু আগেই বলেছি রাত 12টা পর্যন্ত এটা ওপেন থাকে, তাহলে লাইটিংয়ের ব্যবস্থাটা খুবই সুন্দর, সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এই লেকে এসে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল দেখলাম, তো ব্যাপারটা বেশ ভালো লেগেছে। পাশাপাশি বিশাল বড় বড় পদ্ম পাতা ছিল, এগুলোকে আই থিঙ্ক পদ্ম পাতাই বলে, আমি যতটুকু শিওর। আর প্রতিটা পানির লেকের মধ্যেই মাছ দেওয়া ছিল, যেখানে বেশ বড় বড় অনেকগুলো মাছ দেখলাম। কি মাছ সেটা আমরা জানি না। সুবিশাল এই বোটানিক্যাল গার্ডেনের অল্প কিছু অংশই আমরা ঘুরে দেখতে পেরেছি, হয়তোবা আরও অনেক অনেক সৌন্দর্য আছে যা আমরা সময়ের জন্য দেখতে পারিনি, কারণ আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব দ্য গার্ডেন বাই দ্য বে ওখানে, যেহেতু ওখানে রাতের বেলা একটা সুন্দর লাইটিং শো হয়, তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আবার একটা গ্র্যাবের মাধ্যমে গাড়ি কল করব, আর এখান থেকে চলে যাব সোজা গার্ডেন বেতে। তো জীবন যদি আরেকটা সুযোগ দেয়, আবার যদি কখনো সিঙ্গাপুরে আসি, তখন এই বোটানিক্যাল গার্ডেনে পুরো একটা দিনের সময় নিয়ে আসব, যাতে করে বাকি সৌন্দর্যটুকুও দেখে যেতে পারি। তো আজকের এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগ শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।